এই পর্বে শুরুতেই আমরা সিরাজদৌল্লা নাট্যাংশটির বিষয়বস্তুটা সংক্ষেপে আরেকবার আলোচনা করে নেব। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ৩ অঙ্কের মূল যে ঐতিহাসিক নাটক সিরাজদৌল্লা, তার দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যটি সিরাজদৌল্লা নামেই আমাদের পাঠ্যাংশে গৃহীত হয়েছে। নাট্যাংশের শুরুতেই সিরাজের রাজদরবারের দৃশ্য দিয়েই নাট্য ঘটনার সূত্রপাত ঘটেছে। বাংলার নবাব সিরাজদৌল্লা তাঁর সভাসদ, কর্মচারী ও আমির ওমরাহদের নিয়ে রাজদরবারে উপবিষ্ট। সুবিশাল দরবার কক্ষে সিরাজদৌল্লা তার সিংহাসনে আসীন। তাঁর কর্মচারীরাও যার যার নির্দিষ্ট স্থানে বসে আছেন। সভাসদদের মধ্যে একদিকে দাঁড়িয়ে রয়েছেন মীরমদন, রায়দুর্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়েলা প্রমুখ সভাসদরা। গোলাম হোসেনকে যথারীতি নবাবের পায়ের কাছে বসে থাকতে দেখা যায়। সিরাজ তাঁর সভায় ব্রিটিশদের প্রতিনিধি ওয়াটসকে অভিযোগ করেছেন যে ব্রিটিশরা আলীনগরের সন্ধি অমান্য করেছে। নবাব শুধুমাত্র শান্তি রক্ষার তাগিদেই ব্রিটিশদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন, কিন্তু ব্রিটিশদের অত্যাচার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এই মর্মে সিরাজ ওয়াটস সহ সভার সকলকে একটি পত্র দেখান, যেটা ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ওয়াটসনের লেখা। ওয়াটসন লিখেছেন যে সেনাপ্রধান রবার্ট ক্লাইভ যে সৈন্যের কথা বলেছেন তা খুব তাড়াতাড়ি কলকাতায় পৌঁছাবে। এছাড়া বিপুল সংখ্যক যুদ্ধ জাহাজের কথাও তিনি জানিয়েছেন, আর সেই সঙ্গে এও বলেছেন যে ব্রিটিশরা বাংলায় এমন আগুন জ্বালাবে যে তা গঙ্গার সমস্ত জল দিয়েও নেভানো সম্ভব হবে না। ওয়াটসনের এই হুমকির কারণ বুঝতে না পারার ভান করলে সিরাজ ওয়াটসকে একটি পত্র দেখান, যাতে ওয়াটস নিজেই লিখেছে যে নবাবের উপর নির্ভর না করে চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। প্রসঙ্গত, চন্দননগর ছিল বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি। আলীনগরের সন্ধির পরবর্তী সময় থেকে ব্রিটিশরা শক্তি বৃদ্ধি করতে থাকে। বাংলায় ব্রিটিশদের একাধিপত্য নিশ্চিত করতে তাই তারা নানাভাবে ফরাসিদের দমন করতে শুরু করে। সিরাজ এই দ্বিচারিতার কারণ জানতে চাইলে ওয়াটস জানায় যে সে শুধুমাত্র তার দায়িত্বটুকুই পালন করেছে। সবার আড়ালে ইংরেজরা নবাবকে উৎখাত করার দায়িত্বই ওয়াটসকে দিয়েছিল। এখন সিরাজ চাইলে ওয়াটসকে যে কোনোরূপ শাস্তি দিতে পারেন, কিন্তু সিরাজ তা না করে ওয়াটসকে শুধুমাত্র সভা থেকে বহিষ্কার করে দিলেন। এর পরবর্তী সময়ে ফরাসি প্রতিনিধি মসিয়েলার সাথে কথোপকথনকালে নবাব জানান যে তিনি ফরাসিদের কাছে লজ্জিত, কারণ ইংরেজরা নবাবের কথা অগ্রাহ্য করলেও ফরাসিরা কিন্তু অক্ষরে অক্ষরে নবাবের কথা পালন করেছে। ইংরেজরা নবাবের সম্মতি ছাড়াই ফরাসি ঘাঁটি চন্দননগর অধিকার করায় ফরাসিরা সুবিচার প্রার্থনা করে নবাবের কাছে আসে। নবাব বলেন যে ফরাসিদের সাথে ইংরেজদের বিবাদ সর্বজন বিদিত এবং তাদের এই লড়াই শুধুমাত্র ভারতের বুকেই নয়, ইউরোপেও চলছে। তাই নবাবের মন্ত্রিমণ্ডল ফরাসি ইংরেজদের নিজেদের যে বিবাদ, সেই বিবাদকে কেন্দ্র করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে অসম্মত। এছাড়া শওকত জংয়ের সঙ্গে পূর্ণিয়ার যুদ্ধে এবং পোর্ট উইলিয়াম দুর্গ নিয়ে কলকাতায় ইংরেজদের সঙ্গে যুদ্ধে নবাবের প্রচুর অর্থ ও লোকবল ক্ষয় হওয়ায় এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে চন্দননগর অধিগ্রহণ নিয়ে বিবাদ করা তাঁর পক্ষে অসুবিধাজনক। তাই সিরাজ ফরাসিদের শান্ত হয়ে থাকার অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে মসিয়েলা সিরাজের অক্ষমতার কথা জেনেও তাঁর প্রতি ফরাসিদের আনুগত্য প্রকাশ করেন। তিনি নবাবকে জানান যে এর ফলে ফরাসিদের বাংলা ত্যাগ করতে হবে এবং ইংরেজরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, যা নবাবের সাম্রাজ্যকে গ্রাস করে নিতে পারে। নবাব মসিয়েলার কথায় সম্মতি জানিয়ে বন্ধু হিসাবে তাঁকে
ভবিষ্যতে সাহায্যের অনুরোধ জানিয়ে দরবার থেকে বিদায় দেন। ওয়াটসকে সভা থেকে বহিষ্কার করায় ষড়যন্ত্রী অমাত্যরা স্বভাবতই নবাবের বিরোধিতা করেন। রাজা রাজবল্লভ তো সরাসরি এর বিরোধিতা করে বসেন। নবাব অমাত্যদের বিরোধিতাকে প্রাধান্য না দিয়ে তাদের নিজেদের কথা ভাবার জন্য অনুরোধ করেন। জগৎ শেঠ জানান যে সময় থাকতে সিরাজ তাদের প্রাধান্য দেননি, তাদের অপমান করেছেন, আর আজ যখন সিরাজ বিপদের সম্মুখীন হয়েছেন তখন তারা সিরাজকে কেন সাহায্য করবেন। এর উত্তরে ব্যথিত সিরাজ জানান যে তিনি নিজ অপরাধ স্বীকার করার পরেও কতবার তাকে এই একই বিষয় নিয়ে হেয় হতে হবে। কিন্তু এই কথায় অমাত্যদের রাগ কমে না। রাজবল্লভ বলেন, পাপ কখনো চাপা থাকে না। আর এই কথা শুনেই সিরাজ বলেন যে এ কথা যে সত্য তা হোসেন কুলি প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। অমাত্যদের অপমানের প্রসঙ্গ তুলে মীর জাফর নবাবের পক্ষ ত্যাগ করার কথা ঘোষণা করলে অপর দুই সেনাপতি মীর মদন ও মোহনলাল নবাবের পক্ষ নেন। সভার মধ্যে বিবাদ চরমে পৌঁছালে সভ্যরা সভা ত্যাগ করতে উদ্যত হয়। এই অবস্থায় সিরাজ তাঁদের সভা ত্যাগ করতে মানা করেন এবং ওয়াটস দ্বারা মীর জাফরকে প্রেরিত একটি চিঠি সবাইকে দেখান। তিনি এই ঘটনার দ্বারা সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র রচনা করা হচ্ছে তা তিনি জানেন। নবাবের বিরুদ্ধাচরণ করা সত্ত্বেও নিজের স্বার্থ ত্যাগ করে বাংলার স্বার্থে তিনি সভাসদদের কাছে অনুরোধ করেন যে পরস্পরের বিচার করার দিন এটা নয়, বরং নিজেরা যে দোষ করেছেন সেই দোষের জন্য কে বেশি অপরাধী তা বিচারের ভার খোদার ওপরেই ছেড়ে দিতে বলেছেন। শুধু এই আশ্বাসটুকু সবার কাছে চেয়েছেন যে বাংলার এই চরম সংকটময় মুহূর্তে কেউ যেন নবাবকে ত্যাগ না করেন। কিন্তু সভাসদরা আজকের এই খারাপ পরিস্থিতির জন্য নবাবকেই দায়ী করেন। তাদের কথা অনুযায়ী নবাব কলকাতা আক্রমণ না করলে ইংরেজরা প্রত্যাঘাত করত না। তারা বারবার নবাবকে বোঝাতে থাকেন যে নবাবের উচিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তি করে নেওয়া। নবাব সভাসদদের সাথে একমত হতে পারেন না। তিনি বলেন যে ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি সবাই তাঁর মনোভাব বুঝতে পারেননি। সিরাজ বলেন যে ইংরেজদের সর্বগ্রাসী মনোভাব থেকে এটা স্পষ্ট যে তারা শান্তির পথের পথিক নয়। ইংরেজদের বিরুদ্ধে বাংলার এই যুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে লড়াই করার কথা বলেন। তিনি একথাও বলেন যে যুদ্ধের পরে মন্ত্রী অমাত্যরা তাঁর বিচার করে যে দণ্ড তাকে দেবেন তিনি তা মাথা পেতে নেবেন, এমনকি তাকে অযোগ্য বিবেচনা করে অন্য কাউকে সিংহাসনে বসাতে চাইলে তিনি খুশি মনেই সিংহাসন ছেড়ে দেবেন। যুদ্ধে প্রধান সেনাপতি অর্থাৎ সিপাহসালারের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ এই কথা স্মরণ করিয়ে দিয়ে নবাব মীর জাফরকে বলেন এই যুদ্ধে অংশগ্রহণ করতে। নবাব বলেন হয়তো মীর জাফর সাময়িক লোভের বশে কিছু ভুল হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই সময়ে মীর জাফরের উচিত কর্তব্যের আহ্বানে সকল লোভ মোহকে জয় করে মেরুদণ্ড সোজা করে বাংলার পাশে দাঁড়ানো। সিরাজ তাঁর হিন্দু অমাত্যদের বলেছেন যে এই সংকটের সময় তারা যেন ধর্মীয় কারণ দেখিয়ে পিছিয়ে না যান, বরং এই সময়ে তাদের সর্বশক্তি দিয়ে নবাবকে সাহায্য করার কাজে অংশগ্রহণ করেন। নবাবের কথায় সন্তুষ্ট হওয়ার ভান করে মীর জাফর ও অন্যান্য সেনাপতিরা যুদ্ধে সিরাজকে সর্বক্ষেত্রে সাহায্যের অঙ্গীকার করেন। নবাব এই অঙ্গীকারে প্রসন্ন হয়ে ওঠেন। নবাবের পার্শ্ব সহচর তাকে পলাশির কথা মনে করিয়ে দেন। এই প্রসঙ্গে নবাব তাঁর প্রধান সেনাপতি মীর জাফরকে বলেন যে ব্রিটিশ সেনাপতি লর্ড ক্লাইভ তাঁর সৈন্য নিয়ে পলাশির দিকে এগিয়ে আসছেন, তাই প্রধান সেনাপতি যেন তাঁর অন্যান্য সেনাপতি ও সৈন্যবাহিনী নিয়ে পলাশিতে জমায়েত হন। এই বলে নবাব সভাসদদের পলাশির উদ্দেশ্যে যাত্রা করতে বলেন। সভায় পড়ে থাকেন সিরাজ ও তাঁর পার্শ্ব সহচর গোলাম হোসেন। উদ্বিগ্ন সিরাজ ও গোলাম হোসেনের কথোপকথনের সময় দরবারে প্রবেশ করেন ঘসেটি বেগম।
প্রসঙ্গত, সিরাজের বড় মাসি ঘসেটি বেগম সিরাজের শুভানুধ্যায়ী ছিলেন না। প্রতিহিংসা পরায়ণ এই নারী মনে প্রাণে সিরাজের পতন চাইতেন। নবাব ঘসেটি বেগমের চক্রান্তের কথা মাথায় রেখে ঘসেটি বেগমকে তাঁর ঢাকার মতিঝিল প্রাসাদ থেকে মুর্শিদাবাদে নিজের কাছে নজরবন্দি করে রেখেছিলেন। দরবারে প্রবেশ করে ঘসেটি বেগম লক্ষ্য করেন যে সিরাজ কোনো কারণে প্রবল উদ্বেগের মধ্যে আছেন। এর সুযোগ নিয়েই তিনি সিরাজকে নানান তিক্ত কথায় আঘাত করতে শুরু করেন। ঘসেটি বেগম সিরাজকে বারবার মনে করিয়ে দিতে থাকেন যে সিরাজ তাকে অন্যায়ভাবে মুর্শিদাবাদের প্রাসাদে বন্দি করে রেখেছেন এবং তাকে মতিঝিল প্রাসাদে যেতে দিচ্ছেন না। শুধু তাই নয়, সিরাজ অন্যায়ভাবে নবাবের সিংহাসনে বসেছেন এ কথাও বলেন। সিরাজ এর উত্তরে তার মাসিকে আশ্বস্ত করে বলেন যে ঘসেটির প্রিয় মতিঝিল প্রাসাদ তাঁরই আছে, শুধুমাত্র রাজনৈতিক বিধিনিষেধের জন্য ঘসেটি বেগম মতিঝিলে যেতে পারছেন না। এছাড়া সিরাজ এও বলেন যে ঘসেটি বেগমকে তিনি কোনো রকম অসম্মান করছেন না, তবুও ঘসেটি বেগম কেন অকারণেই সিরাজকে তিরস্কার করছেন। কিন্তু কোনোভাবেই সিরাজ তাঁর মাসিকে শান্ত করতে পারেননি, বরং সিরাজেরই সামনে বারবার সিরাজেরই পতন কামনা করেছেন তিনি। ঘসেটির মুখে স্বামীর মৃত্যুর কথা শুনে সিরাজ পত্নী লুৎফা ঘসেটি বেগমকে কাতর অনুরোধ করেন তাঁর কথা ফিরিয়ে নেওয়ার জন্য। তখন ঘসেটি বেগম লুৎফাকেও কথার বাণে বিদ্ধ করেন। বহু কুকথা সহ্যের পর সিরাজ কিছুটা ধৈর্য হারিয়েই হুমকির সুরে ঘসেটি বেগমকে কারাগারে বন্দিনীর জীবন কাটানোর ভয় দেখান এবং এও জানান ক্রমাগত ঘরে ও বাইরে আক্রমণের কারণে তিনি আজ পরিশ্রান্ত। তিনি এমন কোনো অপরাধ করেননি যে তার জন্য তাকে সর্বদাই অপরাধীর মতো জোর হাত করে থাকতে হবে। তিনি চাইলেই নিজ ক্ষমতা বলে সকল ষড়যন্ত্রকারীকে বন্দি বানিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারেন, কিন্তু তিনি কোমল হৃদয়ের অধিকারী হওয়ায় এদের প্রতি কিছুতেই কঠোর আচরণ করতে পারছেন না। কোনো প্রকার আস্ফালনেই ঘসেটি বেগমের প্রতিহিংসার আগুন শান্ত হয় না। শুধুমাত্র সিরাজ বা লুৎফাই নয়, সিরাজের মা আমিনাকে অভিসম্পাত করে তবেই তিনি দরবার থেকে বিদায় নেন। এরপর নবাব লুৎফাকে জানান যে তার নবাবির মাত্র 15 মাসেই তার যে অভিজ্ঞতা হয়েছে তার ফলস্বরূপ তিনি না পারেন কাউকে ভালোবাসতে, আবার না পারেন কাউকে শ্রদ্ধা করতে। শুধু তাই নয়, এই অল্প সময়ের মধ্যে যুদ্ধ, ষড়যন্ত্র দমন, গুপ্তচর পরিচালনা ইত্যাদিতেই তার বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছে। আজ তিনি শেষ যুদ্ধের সামনে উপস্থিত। ইংরেজদের সঙ্গে আগত যুদ্ধের ব্যাপারে লুৎফা অবগত না থাকায় সিরাজ তাকে বুঝিয়ে বলেন যে এটাই হয়তো তার শেষ যুদ্ধ। এই যুদ্ধে সিরাজ যদি জয়ী হন তাহলে হয়তো আর কোনো যুদ্ধ হবে না, আর পরাজিত হলে তো এটা অবশ্যই তার জীবনের শেষ যুদ্ধ হবে। পলাশী নামের উৎস হল পলাশ ফুলের প্রাঙ্গণ। আমরা জানি যে পলাশ ফুলের রং সাধারণত লালই হয়। এই ফুল গাছ থেকে যখন মাটিতে পড়ে থাকে তখন মনে হয় ঠিক যেন একটি লাল রঙের গালিচা বিছানো আছে। আবার আমাদের রক্তের রঙও লাল, তাই সিরাজ পলাশীর বুকে রক্তের তৃষ্ণার কথা বলেছেন। লোককথা বা প্রচলিত মত অনুযায়ী রাক্ষসীর প্রিয় পানীয় হল রক্ত, তাই সিরাজ পলাশীর প্রাঙ্গণকে রক্ত পিপাসু রাক্ষসীর সাথে তুলনা করে দরবার ত্যাগ করেন। এই নাট্যাংশটিকে আমরা যে 6টি ভাগে ভাগ করে পড়েছি সেই 6টি ভাগকে আমরা আরেকবার দেখে নেব। প্রথম ভাগটি ছিল নবাব সিরাজদৌলার সঙ্গে ইংরেজ প্রতিনিধি ওয়াটসের কথোপকথন। দ্বিতীয় ভাগটি ছিল ফরাসি প্রতিনিধি মসিয়ে লাঁয়ের সঙ্গে সিরাজদৌলার কথোপকথন। তৃতীয় ভাগটি ছিল নবাব ও তাঁর সভাসদদের মধ্যে কথোপকথন। চতুর্থ ভাগটি ছিল নবাব সিরাজদৌলার সঙ্গে ঘসেটি বেগমের কথোপকথন। পঞ্চম ভাগটি ছিল লুৎফা, ঘসেটি বেগম ও সিরাজের মধ্যে কথোপকথন। এবং ষষ্ঠ ও শেষ ভাগটি ছিল বেগম লুৎফার সঙ্গে সিরাজদৌলার কথোপকথন। এবার আমি এই নাট্যাংশটি থেকে কিছু প্রশ্ন তোমাদের দেব।
আমি যে প্রশ্নগুলো দেব তার বাইরে আর কোনো প্রশ্ন হয় না এমন নয়, তবে আমার ধারণা যে এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করলে তোমরা এই নাট্যাংশটি থেকে অন্য যে কোনো ধরনের প্রশ্নেরই উত্তর দিতে পারবে। 1 নম্বর প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশের শুরুতে যে রাজদরবারের বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো, কে কাকে একথা বলেছেন? কলকাতা জয়ের ইতিহাসটি সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো, কে কখন একথা বলেছেন? একথা বলার কারণ কি? অথবা তোমাকে ও আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি এমন আচরণের কারণ কি? 4 নম্বর প্রশ্ন, আমি জানিলাম না আমাদের অপরাধ, আমি ও আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? কোন অপরাধের কথা এখানে বলা হয়েছে? 5 নম্বর প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, বক্তা কাকে একথা বলেছেন? উক্তিটির তাৎপর্য সপ্রসঙ্গ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না, বক্তাকে তার বা তাদের বিরুদ্ধে অভিযোগগুলি কি কি? 7 নম্বর প্রশ্ন, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? কোন পত্রের কথা এখানে বলা হয়েছে? এই পত্রের মূল বক্তব্য নিজের ভাষায় লেখো, অথবা কে কার উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন পত্রটি সম্বন্ধে যা জানো লেখো। 8 নম্বর প্রশ্ন, অ্যাডমিরাল ওয়াটসনের লেখা পত্র কে বাংলায় তর্জমা করে শুনিয়েছিল? পত্রটিতে কি লেখা ছিল তা বাংলায় লেখো। ওয়াটস সাহেব অ্যাডমিরাল ওয়াটসনকে পত্রে কি লিখেছিলেন? 9 নম্বর প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। চিঠিটি কার লেখা? সেই চিঠির মর্মার্থটি বুঝিয়ে দাও। 10 নম্বর প্রশ্ন, বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। বক্তার এই মন্তব্য বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্ন, বুঝিয়ে আমি দিচ্ছি, কি বোঝানোর কথা বলা হয়েছে? কিভাবে বক্তা তা বুঝিয়ে দিয়েছিলেন? 12 নম্বর প্রশ্ন, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? কাদের কথা এখানে বলা হয়েছে? তাদের অভদ্রতা ও ঔদ্ধত্যের কোন কোন পরিচয় নাট্যাংশে দেওয়া হয়েছে? 13 নম্বর প্রশ্ন, জানো এর শাস্তি কি? বক্তাকে, তিনি কাকে কেন একথা বলেছেন? অথবা এর বলতে কোন কাজের কথা বলা হয়েছে? সেই কাজের কোন শাস্তি ধার্য হয়েছিল? 14 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। কে কাকে কেন এই আদেশ করলেন? এর ফলে কি ঘটল? অথবা বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? 15 নম্বর প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত? লজ্জা পাওয়ার কারণটি পরিস্ফুট করো। অথবা বক্তা কে? বক্তার লজ্জিত হওয়ার কারণ কি? 16 নম্বর প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কোন অক্ষমতার কথা বলা হয়েছে? বক্তা ক্ষমা চেয়েছেন কেন? অথবা কে কার উদ্দেশ্যে এই কথাটি বললেন? অক্ষমতাটি কি তা বর্ণনা করো। অথবা বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? অথবা বক্তাকে কোন অক্ষমতার জন্য তিনি কেন ক্ষমা চেয়েছেন?
17 নম্বর প্রশ্ন, তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। কে কার প্রতি প্রীতির পরিচয় দিয়েছেন? কিভাবে তিনি প্রীতির পরিচয় দিয়েছেন? 18 নম্বর প্রশ্ন, তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। কে কাকে একথা বলেছিলেন? একথা বলার কারণ কি? 19 নম্বর প্রশ্ন, আই নো উই শ্যাল নেভার মিট। কে কাকে একথা বলেছেন? একথা বলার কারণ বুঝিয়ে দাও। অথবা এখানে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের আর সাক্ষাৎ না হওয়ার কারণ কি? 20 নম্বর প্রশ্ন, আর কত হেয় আমাকে করতে চান আপনারা? এই আপনারা কারা? তারা কিভাবে কাকে হেয় করতে চেয়েছিলেন? অথবা কারা কাকে কিভাবে হেয় করেছিল? 21 নম্বর প্রশ্ন, পাপ কখনো চাপা থাকে না। কোন প্রসঙ্গে কে একথা বলেছেন? এর উত্তরে শ্রোতা বা উদ্দিষ্ট ব্যক্তি কি বললেন? 22 নম্বর প্রশ্ন, আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহসালার? কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? প্রসঙ্গটি ব্যাখ্যা করো। 23 নম্বর প্রশ্ন, নবাবের কাজের সমালোচনাও সবসময়ে শোভন নয়। কোন কথার প্রেক্ষিতে এই মন্তব্যের অবতারণা? মন্তব্যটি ব্যাখ্যা করো। 24 নম্বর প্রশ্ন, আমরা নবাবের নিমক বৃথাই খাই না, একথা তাঁদের মনে রাখা উচিত। নিমক খাওয়ার তাৎপর্য কি? উক্তিটি থেকে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়? অথবা কে কাদের উদ্দেশ্যে একথা বলেছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিক স্পষ্ট হয়েছে তা আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। কোন বস্তু হস্তগত হওয়ার কথা বলা হয়েছে? প্রসঙ্গটি পরিস্ফুট করো। 26 নম্বর প্রশ্ন, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কার উক্তি? উক্তিটির বক্তব্য পরিস্ফুট করো। অথবা কার উদ্দেশ্যে কার উক্তি এটি? বক্তার এমন উক্তির কারণ কি? অথবা কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলে? প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। 27 নম্বর প্রশ্ন, আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? 28 নম্বর প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কে কাদের উদ্দেশ্যে একথা বলেছেন? এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো। অথবা কার কাছে কার এই অনুরোধ? এই অনুরোধের কারণ কি? অথবা উক্তিটি কার? কেন একথা বলেছেন? অথবা এখানে দুর্দিন বলতে কি বোঝানো হয়েছে? এই আবেদনের কারণ কি? 29 নম্বর প্রশ্ন, এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষের নিষ্পত্তি সম্ভবপর। কার এই উক্তি? প্রসঙ্গ নির্দেশ সহ বক্তার চরিত্রটি আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ সম্ভব নয় কেন তা বুঝিয়ে দাও। উক্তিটির আলোকে বক্তার চরিত্র সম্পর্কে যে পরিচয় পাও তা উল্লেখ করো। 31 নম্বর প্রশ্ন, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। নবাব বলতে কাকে বোঝানো হয়েছে? এসব কিছুই বলতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? শেষ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল তা সংক্ষেপে লেখো। 32 নম্বর প্রশ্ন, আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? বক্তাকে
জাহাপনা এরপর যা বলেছিলেন তার মর্মার্থ বুঝিয়ে দাও। 33 নম্বর প্রশ্ন। বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? 34 নম্বর প্রশ্ন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। উক্তিটির বক্তা কে? মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। 35 নম্বর প্রশ্ন। সে পৌরুষ আপনার আছে আমি জানি। কে কাকে একথা বলেছেন? এই প্রসঙ্গে বক্তা আর কি মন্তব্য করেছেন? 36 নম্বর প্রশ্ন। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তাকে? কাদের উদ্দেশ্যে? কেন এই উক্তি? 37 নম্বর প্রশ্ন। হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো। 38 নম্বর প্রশ্ন। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। বক্তাকে? তাঁর এরূপ উক্তির কারণ কি? 39 নম্বর প্রশ্ন। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। দুর্যোগের ঘনঘটা বিষয়ে নাট্যাংশ অবলম্বনে লেখো। তাদের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নবাব কাদের কাছে নতজানু হয়েছেন? অথবা দুর্যোগের ঘনঘটা বলতে কি বোঝানো হয়েছে? এই দুর্যোগ কাটানোর জন্য কি চেষ্টা করা হচ্ছে? 40 নম্বর প্রশ্ন। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। মন্তব্যটির তাৎপর্য বিচার করো। অথবা কোন জাতির কথা বলা হয়েছে? সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বলার কারণ কি? অথবা এই উক্তির আলোকে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও। 41 নম্বর প্রশ্ন। জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান। স্বাধীনতা রক্ষার জন্য বক্তা মরণের অভিযানে সকলকে কি বলে উদ্বুদ্ধ করেছিলেন? 42 নম্বর প্রশ্ন। তাঁর আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব। এখানে কার আদেশের কথা বলা হয়েছে? এই উক্তির আলোকে বক্তার চরিত্রটির ওপর আলোকপাত করো। 43 নম্বর প্রশ্ন। আমি আজ ধন্য, আমি ধন্য। আলোচ্য উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। 44 নম্বর প্রশ্ন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। কে কার আদেশবহ হয়ে থাকার কথা বলেছেন? আদেশবহ হয়ে থাকার কারণ কি? 45 নম্বর প্রশ্ন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন। ঘসেটি বেগম কে? সিরাজদৌলার সঙ্গে তাঁর যে কথোপকথন হয়েছিল তার মর্মার্থ লেখো। 46 নম্বর প্রশ্ন। ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। একথা কে কাকে বলেছেন? বক্তব্যটি ব্যাখ্যা করো। 47 নম্বর প্রশ্ন। দুর্দিন না সুদিন? বক্তা কে? দুর্দিন ও সুদিন বলতে এখানে কি বোঝানো হয়েছে? 48 নম্বর প্রশ্ন। সুদিন নয়, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়? বক্তা কে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন মনোভাব ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা বক্তাকে প্রসঙ্গ উল্লেখ সহ মন্তব্যটির
তাৎপর্য ব্যাখ্যা করো। ৪৯ নম্বর প্রশ্ন, অন্তরে যে কথা দিনরাত গুমড়ে গুমড়ে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি। বক্তার এমন মন্তব্যের কারণ কি? ৫০ নম্বর প্রশ্ন, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই। কে বলেছে? কথাটির তাৎপর্য আলোচনা করো। ৫১ নম্বর প্রশ্ন, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে এ কথা বলেছেন? বক্তার এই মন্তব্যের কারণ কি? অথবা কে কাকে এ কথা বলেছে? এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে? অথবা কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলে? বক্তার প্রতিহিংসার বিষয়টি বুঝিয়ে দাও। ৫২ নম্বর প্রশ্ন, আছে শুধু প্রতিহিংসা কার উক্তি? উদ্দিষ্ট ব্যক্তির হিংসা পরায়ণতার কারণ কি? অথবা কে কার উদ্দেশ্যে এ কথা বলেছেন? প্রতিহিংসার কারণ কি? অথবা বক্তব্যটির সাপেক্ষে এই প্রতিহিংসার স্বরূপ নিজের ভাষায় আলোচনা করো। অথবা মন্তব্যটি কার, কী কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়েছে। ৫৩ নম্বর প্রশ্ন, এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন। কার প্রতিহিংসার কথা বলা হয়েছে? তার প্রতিহিংসার পরিচয় দাও। ৫৪ নম্বর প্রশ্ন, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে? বিদ্রোহিণী কে? তার সম্পর্কে এমন উক্তির কারণ কি? অথবা বিদ্রোহিণী বলতে কাকে বোঝানো হয়েছে? কোন কথার পরিপ্রেক্ষিতে এই উক্তি? অথবা বিদ্রোহিণীর পরিচয় দাও। তাকে ক্ষমা করা বা না করার মধ্যে বক্তার যে মনোভাব ফুটে ওঠে তা স্পষ্ট করো। ৫৫ নম্বর প্রশ্ন, মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। এখানে কাকে মায়ের মতো বলা হয়েছে? বক্তার এই আক্ষেপের কারণ বিশ্লেষণ করো। ৫৬ নম্বর প্রশ্ন, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছ সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? বক্তাকে? তার চরিত্রের যে দিকগুলি ফুটে আছে তা আলোচনা করো। ৫৭ নম্বর প্রশ্ন, পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল, সিরাজের নবাবীর এই পরিণাম। কে কোন পরিস্থিতিতে একথা বলেছেন? তার এই রকম প্রতিক্রিয়ার কারণ কি? ৫৮ নম্বর প্রশ্ন, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? কে কাকে কথাটি জিজ্ঞেস করেছেন? বক্তার এরূপ মনে হয়েছে কেন? ৫৯ নম্বর প্রশ্ন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কার সম্পর্কে বক্তা এ কথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার এরূপ বক্তব্যের কারণ আলোচনা করো। অথবা ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো। ৬০ নম্বর প্রশ্ন, মাত্র ১৫টি মাস আমি রাজত্ব করছি। কে কাকে একথা বলেছেন? বক্তার রাজত্বকালের অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করো। ৬১ নম্বর প্রশ্ন, এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা তাকে শেষ যুদ্ধ বলেছেন কেন? অথবা কোন রাজনৈতিক পরিস্থিতিতে এই শেষ যুদ্ধ সংঘটিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে? অথবা বক্তাকে শেষ যুদ্ধ বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? ৬২ নম্বর প্রশ্ন, যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না,
আর যদি পরাজিত হই তাহলে তো নয়ই। কে কাকে কথা বলেছে, বক্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। 63 নম্বর প্রশ্ন। তাই আজও তার বুকে রক্তের তৃষা, তার বলতে কার কথা বোঝানো হয়েছে? কেন এমন বেদনাময় উক্তি করা হয়েছে? 64 নম্বর প্রশ্ন। জানি না আজ কার রক্ত সে চায়, বক্তাকে, সে বলতে কাকে বোঝানো হয়েছে? নাটকীয়তা রচনার ক্ষেত্রে এই সংলাপের প্রাসঙ্গিকতা উল্লেখ করো। 65 নম্বর প্রশ্ন। আজ কার রক্ত সে চায়, পলাশী, রাক্ষসী পলাশী। কার লেখা কোন নাটকের সংলাপ এটি? কে কার উদ্দেশ্যে এই কথা বলেছে? নাট্যাংশের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো। 66 নম্বর প্রশ্ন। জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী, রাক্ষসী পলাশী। কে কাকে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? উক্তিটির বা মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা বক্তা কে, উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। অথবা এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মানসিক ভাবনার পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো। অথবা প্রসঙ্গ নির্দেশ করো বক্তার এরূপ বলার কারণ কি। 67 নম্বর প্রশ্ন। তাই আজও তার বুকে রক্তের তৃষা, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী, রাক্ষসী পলাশী। পলাশী নামকরণের কারণ নির্দেশ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 68 নম্বর প্রশ্ন। নবাব সিরাজদৌলার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা সিরাজদৌলা নাট্যাংশটি অবলম্বনে সিরাজ চরিত্রটির বৈশিষ্ট্য ও বিশিষ্টতা আলোচনা করো। 69 নম্বর প্রশ্ন। সিরাজদৌলা নাট্যাংশে সিরাজের মধ্যে যে দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় তা লেখো। 70 নম্বর প্রশ্ন। সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজকে তুমি কী কারণে অসহায় বলে মনে করো? 71 নম্বর প্রশ্ন। সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র বর্ণনা করো। 72 নম্বর প্রশ্ন। ঘসেটি বেগমের সঙ্গে সিরাজের বিরোধিতা ও বাদানুবাদের পর্বটি নিজের ভাষায় বর্ণনা করো। তাকে তিনি শান্ত করতে পেরেছিলেন কি? 73 নম্বর প্রশ্ন। ঘসেটি বেগম কে? তার প্রতি নবাবের আচরণ কেমন ছিল বলে তোমার মনে হয়? 74 নম্বর প্রশ্ন। সিরাজদৌলা নাট্যাংশে ঘসেটি বেগম স্বার্থান্বেষী, প্রতিহিংসা পরায়ণ, যুগোপযোগী এক বাস্তব নারী চরিত্র, বিশ্লেষণ করো। 75 নম্বর প্রশ্ন। সিরাজদৌলা নাট্যাংশের নারী চরিত্র দুটির পরিচয় দাও। 76 নম্বর প্রশ্ন। সিরাজদৌলা নাট্যাংশটি অবলম্বনে লুৎফা চরিত্রটি বর্ণনা করো। 77 নম্বর প্রশ্ন। সিরাজদৌলা নাটকে মীরজাফরকে নাট্যকার কিভাবে উপস্থিত করেছেন নিজের ভাষায় লেখো। 78 নম্বর প্রশ্ন। সিপাহসালার মীরজাফরের সঙ্গে নবাব সিরাজের বিরোধের কারণগুলি লেখো এবং তার কিভাবে প্রশমন ঘটল তা নিজের ভাষায় বর্ণনা করো। 79 নম্বর প্রশ্ন। সিরাজদৌলা নাট্যাংশটি অবলম্বনে মীরজাফর চরিত্রটির বৈশিষ্ট্য ও বিশিষ্টতা আলোচনা করো। অথবা সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে মীরজাফরের চরিত্র বর্ণনা করো। 80 নম্বর প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজদৌলার সম্পর্কের অবনতি বা শত্রুতার কারণ কি? 81 নম্বর প্রশ্ন। নবাব সিরাজদৌলা কেন ফরাসিদের সাহায্য করতে
রাজি হলেন না। 82 নম্বর প্রশ্ন, নবাব সিরাজদৌলার বিরুদ্ধে রাজবল্লভ জগৎ শেঠদের অভিযোগের মূল বক্তব্য কী ছিল? 83 নম্বর প্রশ্ন, সিরাজদৌলা নাট্যাংশটি ঐতিহাসিক নাটক হয়ে উঠেছে কিনা তা বিচার করো। 84 নম্বর প্রশ্ন, সিরাজদৌলা নাট্যাংশে সংলাপ সৃষ্টিতে নাট্যকারের কৃতিত্ব বিচার করো। 85 নম্বর প্রশ্ন, সিরাজদৌলা নাট্যাংশটির নামকরণের সার্থকতা আলোচনা করো। সিরাজদৌলা নাট্যাংশটি থেকে এই 85টি প্রশ্ন তোমাদের দিলাম। এগুলোর উত্তর তৈরি করবে, তৈরি করে খাতায় লিখবে এবং অবশ্যই মুখস্থ করবে। আর কোনো অসুবিধা হলে আমার কাছে জেনে নেবে।